তিন দেশে জড়ো হয়েছে ৪৮ দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে বাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। দেখতে দেখতে প্রায় ১.৫ মাসের লড়াই, অনেক প্রতীক্ষা ছিল। আজও এইবারও কি আর্জেন্টিনাই শিরোপাটা তুলতে যাচ্ছে কিনা, নাকি স্পেনের সেই ১৬ বছরে যে আক্ষেপ, শিরোপা পুনরুদ্ধারে যে লড়াইটা আসলে কখনোই ৩ আসর শেষ হচ্ছিল না, এইবার কি তার শেষ পেরেকটা টুকতে পারবে কিনা, সেটাই অপেক্ষা ছিল স্পেন এবং আর্জেন্টিনার সমর্থকরা। রাতভর অপেক্ষা, রাতভর হতাশা, রাতভর উৎকণ্ঠার পর অবশেষে সেই অবনির্ধারিত, যেটা আসলে নির্ধারিতই ছিল, অনেকটা বলাই হচ্ছিল যে এইবার হয়তো বা স্পেনই এগিয়ে থাকবে এই লড়াই, এবং অবশেষে সেটাই হয়েছে। স্পেনই আসলে জিতেছে। ১৬ বছর পর সেই আক্ষেপটাও তাদের ঘুচেছে। দর্শক, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। বিশ্বকাপটা আসলে কি হলো, কেমন হলো, আর্জেন্টিনার কোথায় আসলে ভুলটা হয়েছে ফাইনালের ম্যাচে, সবকিছু নিয়ে আলোচনার জন্য আছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হোসেন এমিলি। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটা বলছিলাম যে আর্জেন্টিনার মানে সমর্থকরা আসলে অনেকটা হতাশা এবং উৎকণ্ঠা নিয়ে কালকে আমরা দেখছিলাম যে যারা যেভাবে খেলা দেখতে এসেছিলেন তারা সেখানে থেকে আসলে উৎকণ্ঠা নিয়ে আসলে হতাশ হয়ে বাড়ি ফিরেছেন। আপনিও নিশ্চয়ই সারা রাত জেগেছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন, হয়তো বা কেপ ভার্দে বা মিশরের মতো যেই ম্যাচটা টানটান উত্তেজনার মতো শেষ মুহূর্তে গোল করে আসলে বেঁচে, মানে তরি তীরে এসে ডুবতে ডুবতে বেঁচে ফিরেছে, সেটাও বোধহয় কালকে হতে পারতো সেই ঘটনাটা। না, মানে আপনি যদি একটা ফাইনাল ম্যাচ আসলে যে রকমের হওয়ার কথা ছিল, ম্যাচের আগে আসলে প্রি ম্যাচ কনফারেন্স বা প্রি ম্যাচে আমরা যেভাবে ডিসকাশন করেছিলাম যে ম্যাচটা খুব হাই ইন্টেন্স হবে, একপেশিয়া হবে না, দুইটা দলই হয়তো অবশ্যই জয়ের জন্য খেলবে, বাট সেই দিক থেকে বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে সেই রকম কোনো কিছুই ছিল না। স্পেন আসলে পুরো ম্যাচটাই ডমিনেট করেছে, বাট আমি বলবো যে আর্জেন্টিনা কিছুটা লাকি যে গোলের মার্জিন আরো বেশি হয়নি। কালকে খেলা দেখে আমার মনে হচ্ছিল যে মানে স্পেনের 11 জন ভার্সেস হচ্ছে একজন হচ্ছে আর্জেন্টিনা, এমিলিয়ানো মার্টিনেজ, রাইট। আমি ওই পয়েন্টে আসছিলাম। সো মেইন ফ্যাক্ট হলো যে আর্জেন্টিনা আসলে তাদের গেম প্ল্যানে কোনো কিছু এক্সিকিউশন করতে পারেনি। আর বাই দিস টাইম স্পেন যদি বলেন, তারা আসলে তাদের যে গেম প্ল্যানটা ছিল পুরোটা এক্সিকিউট করেছে, যেটা তারা ফ্রান্সের সাথেও করেছে। তারা কিন্তু অতিরিক্ত কোনো গেম প্ল্যানে যায়নি, তারা তাদের যে প্লেইং স্ট্র্যাটেজি সেইটাতেই ছিল এবং সেইটাই তারা ইমপ্লিমেন্ট করেছে অন দ্য ফিল্ড। এবং আর্জেন্টিনা যেটা করেছে যদি দেখেন থ্রু অফ দ্য ম্যাচ, তারা আসলে বল পজিশন তাদের কাছে রাখতে চায়নি এবং রাখতে পারেও নি। হ্যাঁ, যখনই তারা দু একটা পাস করা শুরু করছে, আপনি দেখবেন যে স্পেন সাথে সাথে কাউন্টার প্রেস করে তারা বল রিগেইন করে আবার তারা বিল্ড আপ করেছে, বিল্ড আপ করে কিন্তু একের পর এক চান্স ক্রিয়েট করেছে। সেই জায়গা থেকে কিন্তু আর্জেন্টিনা যদি দেখেন পুরো ম্যাচে 120 মিনিট ম্যাচে কোনো মানে তাদের অন টার্গেট কোনো শুট ছিল না, কোনো বড় ধরনের চান্স ক্রিয়েট করতে পারেনি, কোনো বিল্ড আপে কোনো ছন্ন ছাড়া অবস্থা ছিল। সো আমি বলবো যে আর্জেন্টিনা এই ধরনের যে একটা একপেশিয়া ম্যাচ হবে, এটা কিন্তু আসলে আমরা কিন্তু ভাবিনি কেউ। তো সেটা কিন্তু স্পেন করে দেখিয়েছে, বিকজ স্পেন হ্যাভ দ্যাট স্ট্রেংথ যে তারা আসলে বল তাদের পায়ে থাকলে তারা কতটা এফেক্টিভ ফুটবল খেলতে পারে, সেটা কিন্তু থ্রু অফ দ্য টুর্নামেন্ট দেখিয়েছে। অ্যাট দ্য সেম টাইম যখন আপনার পায়ে বল না থাকবে তখন কিন্তু আপনি কি করবেন, অফ দ্য বলে, এই অফ দ্য বলও স্পেন দেখবেন যে খুব কুইক তারা আসলে হাই প্রেস করে কিন্তু বলটা রিগেইন করতো। হ্যাঁ, এবং এটা খুব শর্ট টাইম, 10 সেকেন্ডের আগের ম্যাচগুলিতে, বাট এই ম্যাচে আরো কম সেকেন্ডের ভিতরে, বিকজ আর্জেন্টিনা বল রাখতে পারছিল না। আপনি যদি দেখেন মিডফিল্ডে আর্জেন্টিনা যেভাবে আসলে বল লস করছিল, ইভেনচুয়ালি অনেক সময় প্রেস করা লাগছিল না, এমনি তারা বল মিসপাস করছিল, বল দিয়ে দিচ্ছিল স্পেনকে। সো স্পেনতে খেলাটা কিন্তু আর্জেন্টিনা সহজ করে দিয়েছে, যেটা লাস্ট ম্যাচ যদি সেমিফাইনাল দেখেন ইংল্যান্ডের এগেনস্টে আর্জেন্টিনা যেমন গোল খাওয়ার পরে, মানে গোল দেওয়ার পরে ইংল্যান্ড যেমন ব্যাকফুটে চলে গিয়ে আর্জেন্টিনাকে ম্যাচটা দিয়ে দিচ্ছে। সো আমি বলবো যে এই ম্যাচটা স্পেনকে আর্জেন্টিনা ম্যাচটা ওইভাবেই দিয়ে দিচ্ছে, বিকজ আর্জেন্টিনা তেমন কোনো ইম্প্যাক্টফুল ম্যাচ খেলতে পারেন। এবং তাদের যদি স্টার্টিং 11 বাই দেশ বা তাদের ট্যাকটিক্যাল ইস্যুগুলি দেখেন, সেখানে অনেক ভুল ত্রুটি ছিল। আমরা হয়তো থ্রু অফ দ্য টুর্নামেন্ট লিওনেল স্কলোনিকে নিয়ে আসলে ওইভাবে তেমন কোনো কোশ্চেন করিনি, বিকজ এই ম্যাচের আগে পর্যন্ত 4টা ম্যাচ যেভাবে সে তার স্ট্রাগল করে বা পিছনে পড়ে সামনে ম্যাচ জিতছে বা তারা যে মোমেন্টসগুলি তৈরি করেছিল, সেটা কিন্তু খুব এক্সাইটিং ছিল। ওই জায়গা থেকে আমি বলবো যে লিওনেল স্কলোনি কিন্তু ওই সময় বেশ ভালো তার টেকটিক্যাল ইস্যুগুলি কিন্তু বেশ ভালো ইমপ্লিমেন্ট করেছে। বাট এই ম্যাচে এসে আমার কাছে মনে হয়েছে যে তার স্টার্টিং 11 বলেন বা সে যদি তার টেকটিক্যাল চেঞ্জগুলি বলেন, সেখানেও আমি মনে হয় যে অনেক ভুল ত্রুটি ছিল। এই জায়গাগুলিতে আমার কাছে মনে হয় যে তারা হেরে গিয়েছে। আচ্ছা, আমরা একটু আরো বিশ্লেষণ করব, তবে আমরা একটু দেখতে চাই যে কাল দু দলের লড়াইটা খুব মানে পরিষ্কারই বোঝাই যাচ্ছিল যে স্বাভাবিকভাবে স্পেনই আসলে এগিয়েছিল বল পজিশন থেকে শুরু করে শট। কারণ 6 মিনিট পর্যন্ত স্পেনকেও আসলে আটকে রেখেছিল এমিলিয়ানো মার্টিনেজকেই বলতে হবে, সেই ক্রেডিটটা তাকেই দিতে হবে। তবে বল পজিশনের ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে স্পেন আসলে 60% বেশি এগিয়েছিল এবং 35 আসলে যতটুকু ভুল না করি তাহলে তারা ওই শতাংশ পর্যন্ত বলটা ধরে রাখতে পেরেছিল।
সেই জায়গায় আমরা তো মানে আর্জেন্টিনা বিপক্ষে স্পেন খেলবে, আমরা যেটা দেখেছি সবশেষ ফ্রান্সের বিপক্ষে, ফ্রান্সকে যেভাবে আসলে তারা ম্যান টু ম্যান শেড করে তারা আটকে রেখেছে, বল পজিশনাল তো স্পেনের আসলে চিরচেনা রূপে আমরা দেখে থাকি। সেই জায়গায় আর্জেন্টিনা তো এই মানে কোনো বিকল্প অল্টারনেটিভ কোনো পরিকল্পনা মানে কেন করেনি? কারণ খুব স্বাভাবিকভাবেই তারা বল ধরে রাখবে। আর্জেন্টিনা পরিকল্পনা থেকে হলো যে স্পেন আসলে আর্জেন্টিনাকে বেশ ভালোভাবে রিড করেছে, হ্যাঁ, বিকজ লাস্ট 3-4টা ম্যাচ আর্জেন্টিনা যে প্যাটার্নে ফুটবল খেলেছে ওইটাকে বেশ ভালোভাবে আসলে আপনার অ্যানালিস্ট করে কিন্তু আপনি দেখবেন যে স্পেন তাদের স্কোয়াডে কিন্তু সেম স্কোয়াডটা নিয়ে খেলেছে এবং তাদের গেম প্ল্যানটা এক্সিকিউশন করেছে। এবং আপনি যেটা বলছিলেন যে টিম পারফরমেন্স, এখানে বল পজিশন 65-35, প্রত্যাশিত গোল যদি দেখেন মানে আর্জেন্টিনার 0.2, মানে কোনো খুবই মানে এই ওয়ার্ল্ড কাপে মানে যেটা চিন্তাই করা যায় না। ইভেনচুয়ালি যারা নতুন দল তারাও আসলে তাদের এক্সি এটাকে বলা হয়, যেটা মানে এক্সপেক্টেড গোল আর কি, সেখানে কিন্তু এর থেকে অনেক বেশি ছিল, যেখানে আপনার স্পেন দেখবেন 2.29, হ্যাঁ, মোট শট দেখা যাচ্ছে 20টার মাত্র 2টা, তাও সেকেন্ড হাফের একদম শেষের দিকে গিয়ে যদি দেখেন, আপনি যদি মনে দেখেন ওই 2টা শট একটা মেসি করেছিল, একটা সিমিওনি করেছিল, তাও আমার মনে হয় যে অন টার্গেট ছিল না, গোলমুখের শট 0, হ্যাঁ, সো ওই 2টা টার্গেট ছিল অফ দ্য রেল। পেনাল্টি বক্সে বল টাচ 32 আর হলো 8, ইভেনচুয়ালি যদি সাকসেসফুল পাস দেখেন 763 আর হলো অর্ধেকও না। মানে এখান থেকেই তো বোঝা যায় এসরাটা আসলে মানে মেইন ফ্যাক্ট হলো যে আর্জেন্টিনা সো লাকি যে তারা আসলে 4টা-5টা গোল কনসিড করেনি। আমি বিগ ফ্যান অফ আর্জেন্টিনা, বাস আমি এই ম্যাচটা আসলে কোনোভাবেই আর্জেন্টিনার সাথে মিলাতে পারি না। হ্যাঁ, তাদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের পারফরমেন্স, তাদের টিম পারফরমেন্স, তাদের কোচিং স্টাফের আসলে টেকনিক্যাল অ্যাবিলিটি সবকিছু মনে হয়েছে যে এই ম্যাচে তারা সবকিছু ভুলে গিয়েছিল। হ্যাঁ, বিকজ আর্জেন্টিনা কিন্তু এত খারাপ দল না যদি আমি ভুল না করে থাকি, বিকজ থ্রু অফ দ্য টুর্নামেন্ট কিন্তু তারা অবশ্যই তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, বর্তমান চ্যাম্পিয়ন ছিল। ইভেনচুয়ালি লাস্ট 4টা ম্যাচ তারা যেভাবে কামব্যাক করছে আপনি যদি দেখেন, সেখানে কিন্তু অনেকভাবে কিন্তু তারা গেম প্ল্যান দিয়েই কিন্তু ম্যাচটাকে কিন্তু বের করে আনছে। সো এই ম্যাচে আসলে যেটা হয়েছে যে স্পেনকে আমি পুরো ক্রেডিটটা দিব। দে লা ফুয়েন্তে তাদের কোচ, সে কিন্তু স্ট্র্যাটেজি, তার যে টিম স্ট্র্যাটেজি, এখান থেকে কিন্তু সে বেশি একটা চেঞ্জ করেনি, সেম স্ট্র্যাটেজি ছিল। অপোনেন্টের খেলাটা সে কুইক ডিস্ট্রয় করবে, অ্যাট দ্য সেম টাইম সে বল রিগেইন করে আবার কুইক অ্যাটাকে যাবে, ওইটাকে গিয়ে ওখান থেকে আসলে বড় ধরনের চান্স তৈরি করবে, সেটা কিন্তু একের পর এক করছিল। এবং আপনি যেটা বলছিলেন যে এমিলিয়ানো মার্টিনেজ আসলে ওখানে একটা দেয়াল হয়ে দাঁড়িয়ে না থাকলে গোল কনসিড কিন্তু আরো বেশি করতে হতো। এমিলিয়ানো মার্টিনেজ বেশ কিছু শুরুতে যদি দেখেন লেমিন ইয়ামালের বলটা সে কিভাবে সেভ করলো, এই মুহূর্তগুলো যদি এমিলিয়ানো ভাই আমরা একটু দেখি যে সেই জায়গাটাতে আসলে কিভাবে আসলে এমিলিয়ানো মার্টিনেজ বাজপাখি খ্যাত, সেটা তো আসলে আমরা 2022 সালে পারফর্ম দেখেছি, এর আগেও দেখেছি। এটা ইজ ভেরি ক্লিয়ার। আপনার ইভেনচুয়ালি দেখেন যেটা আর্জেন্টিনা বেশ ভালোই করেছিল যে এবং শুরুর দিকে আসলে ড্যানি অলমো এবং লামিন ইয়ামালের একটা কম্বিনেশন প্লে ছিল। দেখেন আর্জেন্টিনার ডিফেন্সিভ অর্গানাইজেশন আমার কাছে মনে হয়েছে খুব পোর ছিল। আপনি দেখেন অনেক বড় স্পেস দিচ্ছিল লামিন ইয়ামালকে আপনার বল দেওয়ার জন্য, সেগুলি তো আসলে তারা কনসিডার কোনোভাবেই করেনি। এবং যে কম্বিনেশনটা করেছিল আমি বলবো যে এইগুলি কিন্তু ম্যাচে অনেকবার হয়েছে, এটা একবার দুইবার না, অনেকবার হয়েছে কিন্তু এরকমের। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর্জেন্টিনা তো লাকি যে এমিলিয়ানো মার্টিনেজ আসলে এই জিনিসগুলি একের পর এক হ্যান্ডেল করেছে। এখন পর্যন্ত আমরা যতগুলো মানে ক্লিপ আমরা এক একে দেখাতে চাই, আসলে এটা প্রথম সেভ ছিল, এর মতো কিন্তু মানে 6 থেকে 7-8টা সেভ এইভাবে করতে হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে। আসলে তিনি মনে হয় ডিফেন্স বা ওই বক্সটাকে তিনি আসলে দায়িত্ব নিয়ে সামলেছেন, যারা ডিফেন্ডাররা ছিল তারা আসলে কিছুই করতে পারেনি। আমরা কালকে দেখেছি 4-4-2-এ তারা খেলছিল, এই ফরমেশনে খেলছিল, তারপর সেই জায়গাটা আসলে শক্তিশালী যে আর্জেন্টিনা সেটাকে আমরা দেখতে পারিনি। এবং আক্রমণাত্মক ফুটবল যেটা খেলবে সেটা তো তারা ভুলেই গিয়েছিল। আর্জেন্টিনার ডিফেন্স অর্গানাইজেশনে কত আপনার দেখেন যে কত স্পেস আপনি স্পেনকে দিয়েছেন, স্পেনকে আপনি এত স্পেস দিলে তারা কখনো কনসিডার করবে না, যার কারণেই কিন্তু একের পর এক আপনার অ্যাটাক বিল্ড আপ হয়েছে। ইভেনচুয়ালি ওয়ারজাবালের এই শটটা, এখানে ডিফেন্স কিন্তু আরো কম্প্যাক্ট থাকা উচিত ছিল। ইভেনচুয়ালি এই স্পেসগুলি যখনই দিয়েছে তখন আর্জেন্টিনা ট্রাভেলে পড়েছে। সো এটা ম্যাচে যেটা বললাম যে এটা কমসে কম 20 বারের মতো হয়েছে, হ্যাঁ, বাট আনফরচুনেট গোল হয়েছে মাত্র একটা, গোল অনেকগুলি হতে পারতো। এমিলিয়ানো মার্টিনেজ যদি সেভ না করতো। আমরা আবারও দেখছি যে হ্যাঁ, ডিফেন্সিভ অর্গানাইজেশন আমি মনে করি যে খুব অনেক রকমের ভুল ছিল। এটা তো অলমোস্ট আমার কাছে মনে হয় যে সামনে ড্রপ খাওয়া বল, এবং এটা আমি যেটা দেখলাম যেটা তিনি আটকেছেন এমিলিয়ানো মার্টিনেজ এবং ড্রপ করে কিন্তু আবার যেতেও পারতো, এটা মনে হয় ভাগ্যে জোরে বেঁচে না। হ্যাঁ, বেঁচেছে। যেটা হয় যে আপনার গোলকিপারদের জন্য খুব ডিফ্লেক্ট হয় যখন আপনার সামনে ড্রপ খায়, তার জন্য আসলে বল গ্রিপ করা খুব ডিফিকাল্ট হয়, তখন আসলে সেই বলটা হয়তো তাকে পাঞ্চ করতে হয় একটা সাইডে দিয়ে, যেটা আসলে এমিলিয়ানো মার্টিনেজ ভালোই করেছে, বাট এটা গোল হতে পারতো যদি স্পেনের ওই লাকটা থাকতো তাদের সাথে, রাইট। বাট স্পেন কিন্তু এরকমের থ্রু অফ দ্য ম্যাচ 120 মিনিট এরকম বহুতবার করেছে, বাট সেই তুলনায় আর্জেন্টিনা কিন্তু নট এ সিঙ্গেল টাইম। হ্যাঁ, আপনি যদি অপোনেন্ট হাফে
বড় ধরনের কোনো চান্স তো তৈরি করতে পারেনি, এই ধরনের একটা শুটও কিন্তু তারা নিতে পারেনি। সো ইটস ভেরি আনফর্চুনেট যে ফাইনাল ম্যাচে আপনি একটা অন টার্গেট শুট রাখতে পারেননি। সো সেই ম্যাচ আপনি কিভাবে জিতবেন? তারা বলে যাচ্ছে যোগ্য দল হিসেবে আসলে স্পেনে হয়েছে। এই গোলটা যদি হতো যে হেড দিয়ে আসলে এটা কি মানে ফ্যান্টাস্টিক। আমি বলছি এটা কিন্তু ফারান তোরেসের একটা হেড ছিল। দেখেন ফারান তোরেস, লামিন ইয়ামালের পাস ছিল, তারপর ফেরান টোরেস আর কি। দেখেন এই ওয়ার্ল্ড কাপে যেটা করেছে আপনার স্পেন, যেটা করেছে তাদের টেকটিক্যাল চেঞ্জগুলি যদি দেখেন, লাস্ট 3টা ম্যাচে তাদের সাবস্টিটিউট প্লেয়াররা গোল করে ম্যাচ উইনিং গোলগুলি দিয়েছে কিন্তু তাদের মিকেল মরিনো এবং ফারান তোরেস। লাস্ট 2টা ম্যাচের সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে মিকেল মরিনো টেকটিক্যাল চেঞ্জ সাব নেমেই গোল করে, হ্যাঁ, আর এই ম্যাচে তো ফারান তোরেস। সো স্পেনের তো আসলে স্ট্রেংথের জায়গা কিন্তু অনেক। আপনি যদি দেখেন তাদের রিজার্ভ বেঞ্চ, আমি বলবো যে সো সলিড একটা রিজার্ভ বেঞ্চ। ইভেনচুয়ালি দেখেন একটা সময় তারা রড্রিকে উঠিয়ে দিয়েছে, নামে হচ্ছে জুবিমেন্দি নামে আবার ম্যাচটাকে কন্ট্রোল করে ফেলেছে। তাদের কিন্তু ওই অপশন সবসময় রেডি ছিল। বাট আপনি যদি আর্জেন্টিনার টেকটিক্যাল চেঞ্জ দেখেন, সেখানে একটা সময় সেন্টার ব্যাক যখন দুইজন বেস্ট সেন্টার ব্যাক উঠে গেল, তখন সেন্টার ব্যাক আপনি নামালেন কাকে? ওতেমেন্দিকে দিয়ে কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপ এই স্টেজে এসে চ্যাম্পিয়ন হওয়ার মতো সেই স্ট্রেংথ কিন্তু তার নাই। আপনি তার সাথে পার্টনার দিলেন কাকে? মেডিনা তো আসলে বেসিক্যালি ফুল ব্যাগের প্লেয়ার, তাকে সেন্টার ব্যাক, পরে সেনেসিকেও নামালেন। এরা তো আসলে এই ওয়ার্ল্ড কাপ স্টেজে ফাইনালের মতো একটা ম্যাচে এই মোমেন্টসটা আসলে হ্যান্ডেল করার মতো, ওই প্রেশার মোমেন্টটা হ্যান্ডেল করার মতো তাদের ওই স্ট্রেংথ আছে কিনা সেটাও দেখতে হবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর্জেন্টিনা এই জায়গাগুলিতে হেরে গিয়েছে। আচ্ছা, আমরা দেখছি যে একের পর এক মানে দূরপাল্লার শট, ডি বক্সের ভেতর থেকে, ডি বক্সের কখনো বাইরে থেকে আসলে শট নিয়ে আসলে তারা এমিলিয়ানো মার্টিনেজকে আসলে মানে 106 মিনিট পর্যন্ত তাদেরকে আসলে অপেক্ষা করতে হয়েছে। সেই জায়গায় আসলে তারা তো আসলে বল পজিশনালটা খেলে থাকে, তবে গোলের সংখ্যাটা আসলে আরেকটু বাড়তে পারতো কিনা ফরওয়ার্ডদের, মানে আমরা দেখেছি স্পেনের ফরওয়ার্ডরা কে গোল করবে, কিভাবে গোল করবে, এটা নিয়ে আসলে ভুগছিল শুরু থেকে। না, তারাও কিছুটা সময় কিন্তু ফ্রাস্ট্রেটেড ছিল, বিকজ একের পর এক সুযোগ তৈরি করার পরে যখন আপনি গোল না করতে পারবেন, তখন কিন্তু কিছুটা ফ্রাস্ট্রেশন আপনার ভিতর চলে আসবে, এবং সেটা ছিল যার কারণে দেখবেন যে অনেক সময় ইজি হেডগুলি কিন্তু এমিলিয়ানো মার্টিনেজের কাছে যাচ্ছিল, এদিক ওদিক যাচ্ছিল না। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন একটা ক্লিয়ার চান্স পেয়েছিল আপনার নিকো উইলিয়ামস হেডে, সেটা সে বাইরে মেরেছে। ফারান তোরেজের একটা হেড কিন্তু বাইরে চলে গিয়েছে। এরকমই কিন্তু সুযোগ একের পর এক আসছিল। ইভেনচুয়ালি এটাও যদি দেখেন, এটাও আমি বলবো যে একটা দুর্দান্ত লং রেঞ্জ শুট ছিল, যেটা এমিলিয়ানো মার্টিনেজ খুব ভালো সেভ করেছে। সো আর্জেন্টিনা আসলে কোনো জায়গায় কিন্তু আমার মনে হয় যে কোনো ডিপার্টমেন্টেই কিন্তু এক্সেপ্ট গোলকিপার ছাড়া বাকি সব ডিপার্টমেন্টই ফেল ছিল। হ্যাঁ, আপনি যদি দেখেন ডিফেন্সিভ অর্গানাইজেশন, আপনি যদি এই ধরনের শুট করার স্পেস দেন, আপনি কিন্তু চাইলে ক্লোজ করতে পারতেন তাকে, হ্যাঁ, শুটিং অপশনটা কিন্তু বন্ধ করতে পারতেন, বাট সেটা করেননি। আপনি তাকে অ্যালাউ করেছেন শুট করার জন্য, এটাও কোনো গোল হয়ে যেতে পারতো। সো আমি বলবো যে এই ধরনের ফাইনাল ম্যাচে এরকমের অপোনেন্টকে আপনি যখন আসলে খেলার সুযোগ দিবেন, তখন তো আপনার অপোনেন্ট আপনি কোনোভাবেই সেই সুযোগটা তারা কাজে লাগাবেই। এমিল ভাই, আমরা প্রথমার্ধেও দেখেছি যে এরকম সুযোগ তারা হাতছাড়া করেছে, বল ঠিক মতো নিতে পারছে না, স্পেসের কথা যেটা বারংবার আপনি বলছেন। তাহলে দ্বিতীয়ার্ধেও কেন, বা মানে কেন দ্বিতীয়ার্ধেও পরিবর্তনটা আসেনি, বা হাইড্রেশন ব্রেকের পরও কেন পরিবর্তনটা আসেনি? আসলে স্কালোনি কেন সেই জায়গাটাতে আসলে টেকনিকগুলো পরিবর্তন করতে পারেনি? মেইন ফ্যাক্ট হলো আমরা যদি স্টার্টিং 11 দেখি, তারা কি টাইব্রেকারের জন্য অপেক্ষা করছিল কিনা? রাইট, পেনাল্টির জন্য তো অবশ্যই অপেক্ষা করছিল, এবং আর্জেন্টিনা তাদের গেম প্ল্যানের বড় অংশ ছিল তারা ম্যাচটাকে 120 মিনিটে শেষ করে পেনাল্টিতে নিতে যেতে পারে কিনা। এর বাইরে কিন্তু তাদের ম্যাচ জেতার মতো কোনো পরিস্থিতি তারা তৈরি করতে পারেনি যদি থ্রু অফ দ্য ম্যাচ দেখেন, এবং তারা ওই প্ল্যানেই যাচ্ছিল। বাট ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ আপনি যখন এনজো ফার্নান্দেজ রেড কার্ড কে যায়, তারপর এই রেড কার্ডের যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আবার স্কালোনি এসে প্রেস কনফারেন্সে বলছিলেন যে রেফারি নাকি তার সাথে কথা হয়েছিল, এবং রেড কার্ডের বিষয়টা তিনি বলছিলেন তিনি যে হলুদ কার্ড প্রথমে একটা দিয়েছিল তা তিনি ভুলে গিয়েছিল, এরকম একটা আমি নিউজ পড়ছিলাম। আর সেই জায়গায় আসলে এটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, যে রেফারি আসলে রেড কার্ড হলুদ কার্ড দিয়েছে, পরে ভুলে গিয়েছে যে তিনি একটা অলরেডি রেড কার্ড হলুদ কার্ড ছিল। বেসিক্যালি দুই ইয়েলো কার্ডে তো একটা রেড কার্ড ইজ জেনুইন। সো প্রথম ইয়েলো কার্ডটা যদি দেখেন, এনজো ফার্নান্দেজ কিন্তু কোনো ট্যাকেল বা কোনো রেফারির কোনো কথাতে তিনি আসলে না, সে রিঅ্যাক্ট করেছিল, এই জন্য রিঅ্যাক্টের কারণে কিন্তু সেই ইয়েলো কার্ড পেয়েছে, এবং ইটস ভেরি আননেসেসারি, ভেরি আনফরচুনেট। এই ধরনের স্টেজে আসলে এনজো ফার্নান্দেজদের এগুলি করা একদম ঠিক হয়নি, হ্যাঁ, যার কারণে কিন্তু তার টিম সাফার করেছে। আপনি যদি দেখেন এগেনস্ট সুইজারল্যান্ড যেটা সাফার করেছে এমবোলের রেড কার্ডে, আপনি যদি দেখেন তারপরে কিন্তু ম্যাচে ব্যাক করতে পারেনি এগেনস্ট আর্জেন্টিনা। সেম থিং কিন্তু এখানে হলো, এনজো ফার্নান্দেসের যদি ওই রেড কার্ডটা না হতো, 11/11 থাকলে হয়তো ম্যাচটাতে 120 মিনিটে নিয়ে যেতে পারতো, পেনাল্টি শুট আউটও নিতে পারতো, হ্যাঁ। বাট যখন 10 জন 11 জন হয়ে যান এই ধরনের হাই ইন্টেন্সিটি ম্যাচে, তখন কিন্তু ম্যাচ আপনার জন্য রাখা খুবই, এমনি আপনি পারছেন না, তারপর আপনার একজন কম, তাও আবার মিডফিল্ডে, তখন তো আসলে আপনার জন্য ইজ ভেরি ডিফিকাল্ট। তারপর তো মিডফিল্ড একদম আপনার কন্ট্রোলই করতে পারেনি। তারপরে তারা 5-3-1 হয়ে গিয়েছিল, 5 জন ব্যাক 5, 3 জন মিডফিল্ডার, উপরে লিওনেল মেসি। সো
এইটা করতে গিয়ে তো আরো আসলে আপনি অপোনেন্টকে আপনি আগ্রহ দেখাচ্ছেন যে আপনারা অ্যাটাকে আসেন, মানে এটা একের পর এক অ্যাটাক করে, তো গোলটা আসলে আলটিমেট প্রসেস ছিল, সেটা একটা সময় হয়ে গিয়েছে। সো আমি বলবো যে এখানে অনেক টেকনিক্যাল ইস্যু ছিল যেগুলো আমার মনে হয় যে প্রপার ইমপ্লিমেন্ট করতে পারেনি লিওনেল স্কলোনি। আচ্ছা, আমরা খেলোয়াড়দের শারীরিক ভাষা বা আসলে মানে রাফ ফুটবলটা খেলে ফেলেছিল কিনা, ইংল্যান্ডের সাথে যে ফুটবলটা আমরা দেখেছিলাম সবশেষ ম্যাচে, এর আগে আমরা গোলটা একটু দেখতে চাই। গোলটা আসলে কিভাবে হয়েছে? 106 মিনিটে ফেরান টরেসকে বদলি খেলোয়াড় হিসেবে তিনি আসলে ম্যাচের মোড়টাই আসলে ঘুরিয়ে দিয়েছেন। না হলে হয়তো বা টাই ব্রেকারে যেতে পারতো, সেখানে আসলে মানে উনাই সিমন ভার্সেস এমিলিয়ানো মার্টিনেজের একটা লড়াই হয়ে যেত। রাইট, সেই জায়গাটাতে আসলে গোলটা যেভাবে আসলে গোলটা তো হয়েছে, ভেরি, আপনি যদি দেখেন এখানে পেড্রো পোরোর একটা ক্রস ছিল, একটু হাই ক্রস ছিল, বাট সেখান থেকে যেটা হয় যে নিকো উইলিয়ামস যাতে একটা টাচ করে বলটা সেট করে দেয় আপনার ফারান তোরেসকে। বাট এখানে আমার কাছে মনে হয় যে মলিনা এবং সিমিওনি, তাদের যে দুই ডিফেন্ডার, দে আর ভেরি ক্যাজুয়াল। এই ধরনের টিমের এগেনস্টে আপনি এই ধরনের মোমেন্টসে আপনি কখনোই কিন্তু এইরকম ডিফেন্ডিং করলে আপনি কখনোই তারা কনসিডার করবেন না, যেটা তারা করেনি। আপনি দেখবেন যদি আমরা যদি আরেকবার রিপিট করে আর কি, সেই আমরা যদি সময় গোলটা আরেকটু রিপিট দেখতে চাই আমরা আরেকবার। যদি রিপিট করে আপনি শুধু দেখবেন যে মলিনা কিন্তু এর আগের ম্যাচও সেম, আপনি যদি দেখেন ইংল্যান্ডের সাথে যে গোলটা কনসিড করেছিল সেখানে কিন্তু মলিনার একটা কিন্তু বড় ভুল ছিল, বিকজ সে বল দেখছিল, ম্যান দেখছিল না, পিছন থেকে ম্যান এসে কিন্তু গর্ডেন এসে গোলটা করে দেয়। এইটাতেও দেখেন সে কিন্তু চাইলে কিন্তু ফিজিক্যালি নিকো উইলিয়ামসকে একটু পুশ আপ করতে পারতো, নিকো উইলিয়ামস হয়তো হেডটা হয়তো প্রপারলি করতে পারতো না, এবং হেডটা না করতে পারলে হয়তো ফারান তোরের কাছে বলটা যেত না। সো আমি কি মনে করি যে ডিফেন্সিভ অর্গানাইজেশনে এই জিনিসগুলি, ছোট ছোট জিনিসগুলি কিন্তু আপনাকে, আপনি যদি দেখেন গোলটা যদি আরেকবার আমরা দেখি, যখন ক্রসটা কিন্তু যখন আসছে একটু টাইম নিয়েছে, দেখবেন ক্রসটা কিন্তু খুব নিচ থেকে আসেনি, একটু লো মানে হাই ক্রস, মানে একটু টাইম লেগেছে, আপনি দেখেন একটু ইয়ারলি ক্রস হয়েছে। সো মলিনা কিন্তু দেখেন তাকে অ্যালাউ করেছে হেডটা করার জন্য, হ্যাঁ সে ছেড়ে দিয়েছে হেড করার জন্য। সো মলিনা চাইলে কিন্তু পারতো এখানে তার সাথে ক্লোজ থেকে বলটাকে যে কোনোভাবে ডিফ্লেক্ট করতে, বা নিকো উইলিয়ামসকে একটু পুশ আপ করে তার হেডটাকে একটু ডিফ্লেক্ট করতে, সেটা কিন্তু সে করেনি, সে একদম সলিড ছেড়ে দিয়েছে। এবং আপনি যদি দেখেন এখানে একদম ফ্রি দাঁড়িয়েছিল আপনার ফারান তোরেস, এবং সিমিওনি সেটা নিয়ে কি করছিল, হাত দিয়ে পা কি করছিল, ইনজুরি বা রেফারিকে কিছু দেখাচ্ছিল। সো এই মোমেন্টসে আপনি গোল হয়ে যাচ্ছে, আপনি অন্য মনস্ক থাকছেন। সো এইগুলি তো আসলে অপোনেন্ট, আপনি দেখেন এই যে সিমিওনি কিন্তু দাঁড়িয়ে আছে, দেখেন পিছনে পিছনে যাচ্ছে, সিমোনি কিন্তু আরো মানে ফাস্ট রিয়াক্ট করা উচিত ছিল, হ্যাঁ দেন হয়তো ফারান তোরেস হয়তো ইজিলি হয়তো শুটটা করতে পারতো না, বা একটা ডিফ্লেক্ট হওয়ার চান্স থাকতো। ওকে, আমি ভরসা রাখি হিরোর স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সবকিছু মিলে আসলে গোলটা আসলে হয়তোবা মানে তাদের পক্ষেই ছিল, এবং এমিলিয়ানো মার্টিনেজও আসলে ভেবেছিলেন যেহেতু 3-4 জন না, এমিলিয়ানো মার্টিনেজের এই গোল আসলে কিছুই করা ছিল না, কারণ ডিফেন্ডার অলরেডি ওখানে ছিল, প্লাস হচ্ছে যারা মানে গোলটা আগে থেকে আসলে ক্লিয়ার করার কথা ছিল, বা আপনি যেটা বললেন যে আসলে ডিস্ট্রাক্ট করার কথা ছিল, সেটা আসলে করতে পারেনি সেই জায়গায়। মেইন প্রথম ভুলটা হলো মলিনার, সেকেন্ড ভুল হলো আপনার সিমিওনি আসলে ফারান তোরেসকে একদম ফলোই করেনি, হ্যাঁ কিছুটা রিয়াক্ট করলেও যদি, বা আপনি যদি একটু টাচ মানে কাছাকাছি থাকতেন তখনও কিন্তু সে হয়তো একটা বাধা চিন্তা করে হয়তো সে হয়তো প্রপার শুটটা নিতে পারতো না, যেটা আমরা দেখি সবসময় প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে হয়। আপনি যদি কখনো আপনি যদি চিন্তা করেন যে আপনার আশেপাশে প্লেয়ার আছে, তখন কিন্তু আপনার বল কন্ট্রোল করতে বা শুট করতে কিন্তু কিছুটা ডিফ্লেক্ট হবে, যেটা একদমই ছিল না। সো সিমিওনি এবং মলিনার আমার বলবো যে এখানে দুইটা বড় ভুল ছিল। আচ্ছা, এবং 3টে পরিবর্তন নিয়ে কিন্তু আর্জেন্টিনা শুরুটা করেছিল, সেই পরিবর্তনে আসলে ভুলটা হয়েছে কিনা, গঞ্জালেস মানে পুরো ম্যাচের ম্যাচআপটা তৈরি করে ফেলেছিল কিনা শুরু থেকে, সেটা নিয়ে আলোচনা করব, তবে বিরতির পরে। মিলি ভাই, দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। এমিল ভাই, যেটা বলছিলাম যে শুরু একাদশটা 3 পরিবর্তন নিয়ে স্কালোনি শুরু করেছে, সেখানেই আসলে ওলটপালটটা কি শুরু হয়ে গেছে কিনা? ডিপল আমরা দেখলাম, গঞ্জালেস দেখলাম, সব মিলে কোন জায়গাটাতে আসলে পরিবর্তনটা দরকার ছিল, সেইটা আসলে কোথায় ভুলটা হয়েছে স্কালোনির মূলত? স্কলোনি তো সবার প্রথমে ভুল করেছে, তার এই যে 3টা টেকনিক্যাল চেঞ্জ করে সে স্টার্টিং 11 দাঁড় করিয়েছিল এগেনস্ট স্পেন, এখানেই সে প্রথম ভুলটা করেছে ইন এ সেন্স। এই কারণেই বলছি, আপনি যদি একাদশটা একটু দেখি যে একাদশে আসলে কোথায় কোন জায়গায় কি সাজিয়েছে, আর্জেন্টিনার একাদশটা যদি একটু দেখতে পারি,
স্পেনের বিপক্ষে? এখানে যদি দেখেন যেটা হলো যে প্রথম বলটা যদি নিকো গঞ্জালেসকে স্টার্ট করা হয়েছে তাগলিফিগোর পাশ থেকে, তাকে একটা প্রপার সাপোর্ট দেওয়ার জন্য, বিকজ ল্যামিন ইয়ামাল ওই পাশ থেকে খেলছে। বাট ল্যামিন ইয়ামাল যেভাবে খেলছে সেখানে কিন্তু তালিয়াফিগোর থেকে নিকো গঞ্জালেসের থেকে মেইন সাপোর্টটা দেওয়ার কথা ছিল কিন্তু আপনার আর রদ্রিগো ডি পল। বাট রদ্রিগো ডি পলের জায়গায় আমরা ধরে নিয়েছিলাম যে এই ম্যাচ স্টার্ট করবে কে, পারাদেস। বিকজ পারাদেস যখন স্টার্ট করেছে আর্জেন্টিনা দলে আগের দুইটা ম্যাচে সে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। ওই সেন্ট্রালি কিন্তু সে সবসময় একটা অবস্ট্রাকল হিসেবে দাঁড়িয়েছিল অপোনেন্টের অ্যাটাকিং ট্রানজিশনের সময়, সে সবসময় একটা লাইন হয়ে দাঁড়িয়েছিল। সো সেখান থেকে আমার কাছে মনে হয় যে তালিয়াফিকোকে নিকো গঞ্জালেসকে স্টার্ট না করে সেখানে যদি সিমিওনিকে স্টার্ট করেন যদি প্রথম থেকে, যেটা লাস্ট ম্যাচে এগেনস্ট ইংল্যান্ড করেছে, সে একটু ফিজিক্যাল খেলেছে, অপোনেন্টকে একটু ভিত ধরিয়েছিল, খেলাটাকে বিল্ড আপ করতে দেয়নি, যেটা স্পেন প্রচুর করেছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিমিওনি যদি শুরু থেকে স্টার্ট করতো সেইটা হয়তো ভালো হতো। অ্যাট দ্য সেম টাইম পারাডেস যদি ডিপলের জায়গায় স্টার্ট করতো, এটা আরও আমার কাছে মনে হয় যে টিম কম্বিনেশন জন্য ভালো হতো। মন্টিয়েল চেঞ্জ মলিনার জায়গায় মন্টিয়েল দুর্দান্ত করেছে আমি বল, বাট ওইটাও আমার কাছে মনে হয় যে স্কুলিনি আরেকটা ভুল করেছে। মলিনা যখন ভালো খেলছিল মন্টিয়েল, তখন সে মন্টিয়েলকে উঠিয়ে মলিনাকে নামিয়েছে। হ্যাঁ, এটা একটা তার রং ডিসিশন ছিল, বিকজ গত ওয়ার্ল্ড কাপ থেকে এই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনি দেখবেন যে সবসময় এই দুজন প্লেয়ারকে এভাবেই গেম টাইম দেয়। যে আগে খেলে সে হয়তো 60 মিনিট পর্যন্ত খেলে, বাকিজন 30 মিনিট পর্যন্ত খেলে। বাট আপনাকে দেখতে হবে যে ম্যাচের মোমেন্টস অনুযায়ী আপনার রাইট ফুল ব্যাক ভালো করছে কিনা। মন্টিয়েল কিন্তু ভালো করছিল, তাকে উঠিয়ে যখন মলিনাকে নামিয়েছে তখনই কিন্তু আসলে গোলমালটা আরও বেশি পাকে। ইভেনচুয়ালি গোলটা কিন্তু মলিনার ওই পাশ থেকেই হয়। সো আমি বলবো যে এই টেকটিক্যাল চেঞ্জগুলি কিন্তু আর্জেন্টিনাকে ভুগিয়েছে। পারাদেসকে না রাখা, অ্যাট দ্য সেম টাইম ডিপলের জায়গায় আমার মনে হয় যে সিমিওনি যদি স্টার্ট করতো এটা আরও মোর এফেক্টিভ হতো। তখন হয়তো তারা আরও কিছু, বিকজ আপনি যদি দেখেন যখন পারাদেস নেমেছে তখন দেখবেন যে সেন্ট্রালি কিন্তু প্রচুর পাস ডিস্ট্রিবিউশন করছিল সেকেন্ড হাফে নেমেই। হ্যাঁ, সে অনেক কিন্তু চ্যানেল তৈরি করছিল। হ্যাঁ, আনফর্চুনেট পরে হয়তো সেটা কন্ট্রোল করতে পারে নাই, অ্যানজো ফার্নান্দেসের রেড কার্ড বা 10 জন হয়ে যাওয়া, তারপরে হয়তো ওই চ্যানেলটা তারা ওইভাবে তৈরি করতেন। বাট পারাদেসের পাস ডিস্ট্রিবিউশন, ইভেনচুয়ালি স্পেনের যে অ্যাটাকে মিডফিল্ডের যে কন্ট্রোলটা, সেইটাও সে কিন্তু ডিস্ট্রয় করার চেষ্টা করেছে এবং সেটা সে বেশ কয়েকবার সাকসেস হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে শুরুতেই আসলে সে যে ভুলটা করেছে পারাদেসের ইনক্লুশনটা না, ইভেনচুয়ালি ডিপলের জায়গায় যদি সিমনি থাকতো আমার কাছে মনে হয় যে এটা আরও বেটার হতো। বিকজ নিকো গঞ্জালেস আসলে কোনো দরকার ছিল না তালিয়াফিকোর আসলে হেল্পিং হ্যান্ড হিসেবে ওই জায়গাটাতে দেওয়ার জন্য, বিকজ ওখান থেকে আমরা জানি যে লিয়াসান্দ্রো মার্টিনেস অ্যাজ এ সেন্টার ব্যাক সবসময় ডাবল ডিফেন্ডিং করেছে আপনার কাকে, লামিন ইয়ামালকে। সো লামিন ইয়ামাল যে খুব বেশি আহামরি সুযোগ পেয়েছে তাও কিন্তু না, আপনি যদি দেখেন সুযোগ তৈরি করেছে, বাট একদম ক্লিয়ারেন্স গোল করার মতো সুযোগ কিন্তু প্রথম দিকে তৈরি করতে পারছিল না, প্রথমটা ছাড়া। তো সেখান থেকে আমার মনে হয় যে এই মিস্টেকগুলি কিন্তু স্কুলিনি ডেফিনেটলি করেছে। বাট স্কুলিনি হিজ ভেরি মাস্টার ক্লাস, মাস্টার মাইন্ড, ভেরি কামান কুল। সে হয়তো অপোনেন্টকে একটু বেশি অবজার্ভ বা একটু বেশি প্রাধান্য দিতে গিয়ে আসলে নিজেদের গেম প্ল্যানটাকে এক্সিকিউশন করতে পারেনি। বিকজ আপনি যদি দেখেন এই দলটাতে কিন্তু অনেক কোয়ালিটি মিডফিল্ডার ছিল যারা হয়তো এই ম্যাচে একটা দুইটা তিনটা পাঁচও কমপ্লিট করতে পারেনি, তারপরে আবার বল লস করেছে। বাট এই প্লেয়ারদের কোয়ালিটি কিন্তু এরকম না। অ্যানজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার বা পারাদেস বা ডিপল, তারা কিন্তু প্রচুর পাস করতে জানে। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু এই মিডফিল্ডারই কিন্তু আপনাকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে এবং গোলও করেছে আসলে। এই এবং বলা হচ্ছিল যে এই মানে এইবার অন্তত স্পেনের থেকে তাদেরকে এগিয়ে রাখা হচ্ছিল, কারণ তারা জানে জিততে কিভাবে হয়, বিশ্বকাপ ট্রফিটা কিভাবে নেয়। রাইট, তাদের ওই এক্সপিরিয়েন্স ছিল এবং এই স্টার্টিং 11টা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপের সেম স্টার্টিং 11ই ছিল। ওয়ার্ল্ড কাপের যদি আপনি ওই সিনারিটা দেখেন, হয়তো লেফট-ব্যাকে তালিয়াফিকোকে একুয়ানা স্টার্ট করেছিল আর সেম মানে 11 নিয়েই খেলেছে। সো ওই এক্সপিরিয়েন্স থেকে তো আমার কাছে মনে হয় যে এই দলটা অনেক এগিয়ে ছিল মেন্টাল স্ট্রেংথের জায়গা থেকে। বাট স্পেন ইজ সো সলিড টিম। স্পেন যেটা করে যে টাইট সিচুয়েশন আসলে কীভাবে বল নিজেদের কাছে রাখতে হয়, অপোনেন্টকে আসলে কীভাবে বিপদে ফেলতে হয়, অফ দ্য বল যখন তাদের কাছে বল না থাকে তাদের যদি মুভমেন্টগুলি দেখেন ইজ ভেরি ক্লিয়ার যে তারা আসলে বল মানে হারানোর সাথে সাথে আসলে তারা কুইক বল রিগেন করে আবার খেলাটাকে বিল্ড আপ করা। অ্যাট দ্য সেম টাইম তাদের সব থেকে বড় পজিটিভ জায়গা ছিল যখন কেউ বল ধরেছে 3-4টা পাসিং অপশন রেডি ছিল। মানে কেউ হয়তো আরেকজন প্রেসে এসেছে, একটু বিপদে পড়ে আর এক জায়গায় আপনি পাসটা দিয়ে দিতে পারবেন, এর একটা অপশন কিন্তু রেডি ছিল, যেটা আমার কাছে মনে হয় আর্জেন্টিনাকে প্রচণ্ড আকারে ভুগিয়েছে পুরো ম্যাচে। বিকজ আর্জেন্টিনা হয়তো 2জন প্রেস করেছে আর 2টা চ্যানেল কিন্তু ওপেন ছিল, ওই 2টাতে কিন্তু আর্জেন্টিনা প্লেয়াররা যেতে পারেনি। সো এই জায়গাগুলি কিন্তু ম্যানেজ করতে পারেনি থ্রু অফ দ্য ম্যাচ আর্জেন্টিনা। সো এই টেকটিক ইভেনচুয়ালি যদি আরেকটা পয়েন্ট আসে, সেটা হলো যে আপনি যদি দেখেন যে সাবস্টিটিউটগুলো আপনার স্কলোনি করেছে, সেইখানে আমার কাছে মনে হয় যে বলছিল মলিনাকে, তো আমি বললাম যে মন্টিয়েলকে ওই সময়টা উঠানো, বিকজ মন্টিয়েল ওই সময়টা বেশ ভালো করছিল। পারাদেসকে নামানো ফ্যান্টাস্টিক, আমি বলবো যে ঠিক ছিল। বাট আপনি যদি দেখেন 2জন সেন্টার ব্যাক যখন ইনজুরির পড়ে যায়,
পরের দুজন সেন্টার ব্যাক কে খেলেছে, একজন মেডিনা খেলেছে আর একজন ওতেমেন্ডি খেলেছে। সো ওতেমেন্ডি আর মেডিনার থেকে আগে আসে কিন্তু সেনেসি ইজ ভেরি ইয়ং, ইজ ভেরি মাচ এনার্জেটিক থ্রু অফ দ্য টুর্নামেন্ট। আসলে এরকম ম্যাচ টাইম পায় না, তারপরে আমি বলবো যে সে নেমে কিন্তু পরবর্তী সময় বেশ ভালো করেছিল। সো আমি বলবো যে এই জায়গাগুলিতেও কিন্তু টেকনিক্যাল যে চেঞ্জগুলি সেগুলি কিন্তু আমার কাছে মনে হয় যে পুরোপুরিটা এক্সিকিউট করতে পারেনি লিওনেল স্কেলি। ইভেনচুয়ালি লাউতারো মার্টিনেজ এই ম্যাচে খেলতেই পারলো না, আপনি দেখেন তাকে নামানোই হলো না। একটা সময় আমার কাছে মনে হয় যে ফ্রন্ট লাইনে লাউতারো মার্টিনেজকে খুব দরকার ছিল। শেষের 10 মিনিট যেভাবে চান্স ক্রিয়েট হচ্ছিল বা মেসি যেভাবে আসলে ক্রস দিচ্ছিল বা কর্নার আসছিল, বাট ওই সময় কিন্তু তার আর কোনো সাবস্টিটিউট ছিল না, যার কারণে কিন্তু সে নামতে পারেনি। সো এই ধরনের টেকনিক্যাল চেঞ্জগুলি খুব তাড়াতাড়ি করার কারণে ওই আলটিমেটলি যে সময় গোল দরকার ছিল ওই সময় কিন্তু ফ্রন্ট লাইনে আসলে গোল করার মতো কিন্তু কোনো প্লেয়ার ছিল না। এবং মেসি পর্যন্ত যে মানে রক্ষণ থেকে ফরওয়ার্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার যে বলটা, সেই বলটা আসলে তারা তৈরি করতে পারেনি। মেসি তো দেখলাম যে দুই একবার হয়তোবা তারা মানে বল নিয়ে সেটা গোল কনসিড করার পরে চেষ্টা করেছিল, হ্যাঁ, তবে আসলে সেটা কাজের কাজ কিছু করতে পারেনি। এখন আপনি গোল কনসিড করলে তো কিছু অ্যাটাকে আপনার যেতেই হবে, হ্যাঁ। তো সেই এবং আমরা বেশ মানে রাউন্ড অফ 32 থেকে দেখছি আমরা এই চিত্রটাই কিন্তু আর্জেন্টিনার শেষের দিকে গিয়ে আর্জেন্টিনা হ্যাঁ অ্যাটাকগুলি বেশ ভালো করছে, গোল বের করছে, বাট আলটিমেটলি স্পেন তো আসলে ওই চারটা দলের মতো না। স্পেন তো আপনাকে কোনো স্পেসই দেয়নি। আপনি দেখেন শেষের দিকে গিয়ে যে 10 মিনিট প্রেসার দিয়েছিল আর্জেন্টিনা, বড় ধরনের কোনো চান্স তৈরি হয়নি। অন টার্গেট কোনো শুট হয়নি কিন্তু, হ্যাঁ। একটা উপরে থেকে গেছে, একটা মেসির ফারান তোরেস না ফারান তোরেস মিকেল মরিনোর মুখে লেগেছে। সো এগুলি তো কোনো ক্লিয়ার চান্স না, হ্যাঁ। সো স্পেন তো আসলে খুব অর্গানাইজ দল। স্পেন যেটা করতে পারে ডিফেন্সিভ অর্গানাইজেশনের সময় তাদের যে কম্প্যাক্টনেস ছিল ওইটাই তো আসলে আর্জেন্টিনা কোনোভাবেই ব্রেক করতে পারেনি, এবং ব্রেক করার চেষ্টাটাও আমার কাছে মনে হচ্ছিল না। স্পেনের একাদশ তো আসলে আমরা যদি দেখি পরিবর্তন ছিল না। সো একজন কোচ কিন্তু আসলে এই দলটা কিন্তু লাস্ট 4টা ম্যাচ সেম 11 নিয়ে খেলেছে কিন্তু। সো ডিফারেন্টটা কিন্তু আসলে এই 11-এর বাইরে গিয়ে কিন্তু স্টার্ট করেন। ইভেনচুয়ালি যেটা হয় যে তাদের কিছু সুপার সাব আছে যারা ম্যাচের মোমেন্টস প্রত্যেকটা ম্যাচে নেমে চেঞ্জ করে, এবং তাদেরকে কিন্তু ওই সুপার সাব হিসেবে রেখেছে। লাস্ট আপনি যদি চিন্তা করেন এই ম্যাচের আগে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে মিকেল মরিনো কি করেছে, সাব নেমে আপনাকে উইনিং মোমেন্টস দিয়েছে। সে কিন্তু মিকেল মরিনোকে কখন স্টার্ট করেনি, রাইট? সে তো চাইলে পারতো যে আমার কারণটা কি, সে দেখেছে যে সে সাবস্টিটিউট হিসেবে খুব ইম্প্যাক্ট রাখছে ম্যাচে, সো তাকে সাব হিসেবেই রাখছে। এবং তার জায়গায় যে খেলছে আপনি যদি দেখেন ড্যানি অলমো বা ভিয়েনা, তারা কিন্তু দুর্দান্ত করছে, হ্যাঁ। তাকে সাবের জন্য রেখে দিয়েছে। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন পেড্রির মতো প্লেয়ার স্টার্টিং 11-এ নেই, ফেবিয়ান রুইস সেখানে খেলছে, এবং ফেবিয়ান রুইস ডুইং ফ্যান্টাস্টিক জব, হ্যাঁ, অফ দ্য বল অন দ্য বল, হ্যাঁ। ইভেনচুয়ালি ড্যানি অলমো। সো এই উইনিং কম্বিনেশনটা সে রেখে ওই সাবস্টিটিউট প্লেয়ারদের সে এনার্জিটা রাখে, একটা সময় গিয়ে সার্টেন টাইমে সে তাদেরকে নামিয়ে দেয়, তারা খেলা মোমেন্টসটা চেঞ্জ করে দেয়। লাস্ট 3টা ম্যাচে চেঞ্জ হয়েছে মিকেল মরিনো, ইভেনচুয়ালি ফারান তোরেস, তারা কিন্তু সাব গিয়ে কিন্তু খেলা মোমেন্ট চেঞ্জ করে এবং ইন্টেন্সটা বাড়িয়ে দিয়েছে আরও, অ্যাটাকিং ইন্টেন্স। ইভেনচুয়ালি নিকো উইলিয়ামস, হ্যাঁ, আলাদা করে বলতে হবে নিকো উইলিয়ামসের এই ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে স্পেনকে আরও বড় শক্তি দিয়েছে। তো আমি বলবো যে এই স্পেনের অনেক শক্তির জায়গা রয়েছে। তাদের মেইন শক্তি হলো তারা আসলে বল পায়ে রাখতে জানে, এবং বল লস করার সাথে সাথে কীভাবে বলটা রিগেন করতে হয় এইটা স্পেনের থেকে ভালো কেউ জানে না। অপোনেন্ট যতই স্ট্রং, ইভেনচুয়ালি ফ্রান্সের ম্যাচও যদি দেখেন, ফ্রান্সকে তেমন একটু কিন্তু মানে স্বস্তি দেয়নি কিন্তু, হ্যাঁ। খুব কুইক তারা বল নিয়েছে আবার, আর তারা অ্যাটাক বিল্ড আপ করছে। তো ফুটবলে একটা কথা আছে, ফুটবলের ভাষায় একটা কথা আছে, বল যতক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবে ইউ আর সেফ, বিকজ বলটাই তো আলটিমেটলি গোল হয়, হ্যাঁ। সো স্পেন সেই কাজটাই করে, বল পজিশন সবসময় নিজেদের কাছে রাখতে চায়। ইভেনচুয়ালি বল লস করার সাথে সাথে তারা কাউন্টার প্রেস করে আবার বলটা নিজেদের কাছে আনে। আর একটা ব্যাপার হলো যে বল পজিশন আপনি কোথায় রাখছেন, আপনার হাফে না অপোনেন্ট হাফে। স্পেন কি করে, স্পেন অপোনেন্ট হাফে বল রাখে, এবং অপোনেন্ট হাফে বল রাখলে যেটা হয় মানে বেশি বল পজিশন রাখলে যেটা সুবিধা আছে, যদি আপনি বল লসও করেন আপনার ডিফেন্ডিং ট্রানজিশনে কিন্তু আপনি আসার সময় পাচ্ছেন, বিকজ ওখান থেকে বল ট্রাভেল করতে আসতেও তো একটা সময় লাগে। এটা এমন না যে আপনি আপনার নিজেদের হাতে বল ট্রাভেল মানে লস করার সাথে সাথে আপনি অপোনেন্ট খুব কাছাকাছি, গোলের কাছাকাছি রয়ে যাচ্ছে, তা কিন্তু না। আপনি বল পজিশন রাখছেন অপোনেন্ট হাতে। সো ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্পেনের খেলার ভিতরে পুরো একটা প্ল্যান রয়েছে, যে প্ল্যানটা তারা বেশ ভালোভাবে
অন দ্য ফিল্ড এক্সিকিউশন করছে। আচ্ছা এমিলি ভাই, লুইস দে লা ফুয়েন্তে আসলে শুরু থেকে বলছিল যে মেসিকে আসলে তারা কোনোভাবে মার্ক করতে চায় না, মানে ওয়ান টু ওয়ান ম্যান শেডিং যেটা বলা হয়, তারা আসলে জোনাল মার্কটা যেটা বলেছিলাম যে জোনাল মার্কটা তারা বেশি করেছে। আমরা দেখেছি যে যখন তিনি রাইটে ছিলেন তখন কুকুরিয়া তাকে হয়তোবা গার্ড দিয়েছেন, যখন তিনি মাঝখানে চলে এসেছেন তখন তিনি রদ্রিগো দিয়ে করেছে। সো এই যে মানে এই লোডটা যে আসলে কেউ আসলে একা কাউকে করবে না, শেড করবে না বা কাউকে গার্ড দেবে না, হয়তোবা সেই জায়গাটাতে ভাগ হয়ে গেছে, এইটাই আসলে কি মানে মূল আটকানোর অন্যতম পরিকল্পনা ছিল কিনা, মানে বল পজিশনের পর? এক্স্যাক্টলি, আপনি একদম টু দ্য পয়েন্টে বলেছেন। আপনি যদি দেখেন এই আর্জেন্টিনার থেকেও তো অ্যাটাকিং থার্ড কিন্তু অনেক স্ট্রং ছিল কোথার, ফ্রান্সের কোনো প্লেয়ারদেরকে কিন্তু তারা কোনো ম্যান টু ম্যান মার্কিং করেনি। আপনি দেখেছেন তারাও জোনটা মার্কিং করে রেখেছিল, হ্যাঁ জোনগুলি একদম টাইট সিচুয়েশন করে রেখেছিল, যার কারণে দেখবেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান ডেম্বে বা অলিজে তারা কিন্তু কোনো রকমের কোনো সুযোগ দেয়নি, কিন্তু বিকজ তাদের স্কোরিং চ্যানেলগুলি এত সুন্দর কম্প্যাক্ট রেখেছিল, জোনগুলি এত সুন্দর ব্লক রেখেছিল, যার কারণে কিন্তু দেখবেন যে তারা কোনো ধরনের কোনো সুবিধা করতে পারেনি। যে ফ্রান্স প্রত্যেকটা দলকে 2 গোল 3 গোল 4 গোল দিয়ে এই পর্যন্ত আসে, সেই দলকে স্পেন কিন্তু কোনো ধরনের সুযোগ দেয়নি, ইভেনচুয়ালি কোনো বড় সুযোগও কিন্তু তৈরি করতে পারেনি। আর আর্জেন্টিনা ম্যাচও বলেন তারা এই ম্যাচও কিন্তু সেম জোনাল ব্লক করেছে, তারা কিন্তু কেউ ইন্ডিভিজুয়াল ম্যান টু ম্যান মার্ক করেনি। বাট আলাদা একটা কনসার্ন তাদের লিওনেল মেসির উপরে ছিল, যে লিওনেল মেসি যখন বল ধরবে তখন যেন 2 জন ডিফেন্ডার অ্যাটলিস্ট তার আশেপাশে থাকে, হ্যাঁ একজন হয়তো তাকে পুশ আপ করবে আর একজন হয়তো সাপোর্টে থাকবে, এটা সবসময় তারা করার চেষ্টা করেছে। এটা আর্জেন্টিনা ও ল্যামিন ইয়ামালের ক্ষেত্রে করেছে। বাট মেসি তো আসলে এই ম্যাচে যদি আপনি দেখেন ওই লাস্ট 10 মিনিট ছাড়া কয়টা বল টাচ করেছে, বিকজ তার দলই তো পুরোটা ফেল করছে, তার দলই তো আসলে মিডফিল্ডে ডমিনেট করতে পারছিল না, বল নিজেদের কাছে কিপ করতে পারছিল না, কিভাবে আসলে মেসিকে তারা বল ডেলিভার করবে, যার কারণে মেসি একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। আপনি দেখবেন যে লাস্ট 15 মিনিট বাদে, এক্সট্রা টাইমে লাস্ট 15 মিনিট বাদে মেসি কিন্তু আসলে ম্যাচের ভিতরে ওরকম ইনভলভমেন্ট তার আমরা একদমই দেখিনি, বিকজ তার টিমই কিন্তু পুরোটা ফেল করেছে। একসময় মনে হচ্ছিল তিনি কি আসলে কখনো, আমি মানে আমার চোখের পলক পড়ে গেছে হয়তো বা কখনো তাকে উঠিয়ে নিয়েছে কিনা, কারণ খেলার সময় আমি মানে মেসির অবদানটা দেখছিলাম যে কোথায় কোন পজিশন তাকে মার্ক করা যাচ্ছিল। মেসি তো বেসিক্যালি তো অফ দা বল তেমন একটা খেলে না, অফ দা বলে লাইক হাই প্রেসিং বা বেশি একটা রান সে করতে পছন্দ করে না, বাট তার গেম প্ল্যানে সেটা নাও স্কুলেনি, সেটা হলো যে অন দা বল। বাট অন দা বল তো আর্জেন্টিনাই আসলে এই ম্যাচে ফেল করেছে, নিতেই পারেনি তার কাছে, নিতেই পারেনি এবং তাদের নিজেদের কাছেই তারা রাখতে পারেনি। ইভেনচুয়ালি যেটাও রেখেছে সেটা মেসির কাছে দেওয়ার আগে তারা আবার বলটা লস করে ফেলেছে, বিকজ স্পেন খুব কুইক বলটা রিগেইন করেছে। সো আমি বলবো যে মেসিকে এখানে ইন্ডিভিজুয়ালি কোনো আমি দোষারোপ করার কোনো ওয়ে নেই, বিকজ মেসি হি ডিড হিজ জব ফ্যান্টাস্টিক, লাস্ট সবগুলি ম্যাচে তার কন্ট্রিবিউশন ছিল। এই ম্যাচেও যদি দেখেন শেষের যে 10-15 মিনিট যেভাবে আসলে যে কয়েকটা অ্যাটাক হয়েছে তার অন্যতম কারণ কিন্তু মেসিই ছিল। স্পট কিকগুলি বেশ ভালো নিচ্ছিল, বাট আলটিমেটলি ওই জায়গাতে লাউতারো মার্টিনেজের মতো একজন ফিনিশার যদি থাকতো শেষের দিকে হয়তো যে চান্সগুলি তৈরি হয়েছে, বা এনজো ফার্নান্দেসের রেড কার্ডটা যদি না হতো, কিছুটা হলো আমার কাছে মনে হয় যে খেলার সিচুয়েশন বা একটা হয়তো পরিবর্তন আমরা খেলায় কিছু দেখতে পারতাম, বিকজ 11 জন ভার্সেস 11 জন খেলা হলে যেটা হয় যে একটা কম্পিটিটিভ ম্যাচ হয়। বাট এই ধরনের ম্যাচে যখন টিম অ্যাগেনস্ট স্পেন, সেখানে 10 জন ভার্সেস 11 জন ইজ ভেরি টাফ, এবং সেটা তো আসলে স্পেন কোনোভাবেই অ্যালাউ করেনি। এমিল ভাই আপনার কথা অনুযায়ী বলছিলাম যে যদি রেফারি আসলে শুরু থেকেই দেখছিল যে এইটা ডার্টি ফুটবলটা হয়তো হতে যাচ্ছে, শরীরী ভাষার যে ফুটবলটা লড়াইটা সেটা হতে যাচ্ছে, নাহলে তো অনেকগুলো আসলে হলুদ কার্ড মানে আর্জেন্টিনা আরো বেশি খেতে পারতো সেই ক্ষেত্রে। সেই জায়গাটাতে আসলে কি মানে এই ম্যাচে মানে শুরু থেকে রেফারিদের নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যে রেফারিরা আসলে কি করছে, ভিআর দেখে অনেক সময় সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদেরকে, অনেক সময় কাউকে হলুদ কার্ড দিচ্ছে, কাউকে লাল কার্ড দিচ্ছে, কাউকে হয়তো মেসিদেরকেই আসলে বেশি সুবিধা দেওয়ার একটা গুঞ্জন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। সেই জায়গায় এই ম্যাচটা আসলে তাদের কি এইভাবে ফাইটটা করা উচিত হয়েছে কিনা, কারণ আমি ইংল্যান্ড ম্যাচেও দেখেছি এভাবে ডার্টি প্লেটাই আসলে খেলেছে, এবং 62 মিনিটে সিমিওনে আমরা দেখেছি যে কুকুরিয়াকে একদম ধাক্কা দিয়ে ফেলেই দিচ্ছে, তারপরে সেখানে রেফারি এসে আসলে তাকে কিছু একটা বলেছে না। ইনফ্যাক্ট এটা গেম প্ল্যানে থেকে যদি আপনি যদি সাকসেস হতেন তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা করাটা ঠিক ছিল, যেটা ইংল্যান্ডের সাথে ওই ডার্টি ফুটবলটা খেলে তারা সাকসেস হয়েছে, রাইট? তো আপনাকে দেখতে হবে যে আপনার ডার্টি ফুটবলটা আপনার গেম প্ল্যানে কাজে আসছে কিনা, অপোনেন্ট দমিয়ে যাচ্ছে কিনা, অপোনেন্টকে আপনি কোনোভাবে খেলাটা ডিস্ট্রয় করতে পারছেন কিনা এই ধরনের একটু ডার্টি ফুটবল খেলে, সেইটা কিন্তু আমি বলবো যে পজিটিভ থাকতো। বিকজ স্পেনের অ্যাগেনস্টে আপনি খুব বিল্ড আপ বা খুব বল পজিশন বা খুব ব্যালেন্সলি কিন্তু আপনি তাদেরকে মোকাবেলা করে কখনোই পারবেন না, কেউ পারেনি কিন্তু,
হ্যাঁ, বিকজ তাদের ওই স্ট্রেংথ রয়েছে, তারা অপোনেন্টকে কিভাবে আসলে হ্যান্ডেল করবে। তো সেই জায়গা থেকে ডার্টি ফুটবলটা কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো কাজে আসেনি ইন এ সেন্স এই কারণে বললাম, কারণ যে সময়গুলো আসলে যে জায়গাতে ফাউল করা হয়েছে বা যে ফিজিক্যাল এপিয়ারেন্স দেখানো হয়েছে ইজ ভেরি আননেসেসারি, যেগুলি আসলে অপোনেন্টকে কোনো রকমই কিন্তু দমিয়ে রাখতে পারেননি। আপনি যদি দেখেন এনজো ফার্নান্দেসের যে রেড কার্ডটা, ওই ট্যাকেলটা সে না করলেও পারতো। সো এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে তো আপনি টিমের ক্ষতি করছেন। ইভেনচুয়ালি পারাদেস নামার পরে রড্রিকে একটা শুধু পুশ করেছিল, আপনি যদি দেখেন আননেসেসারি, কোনো দরকারই নেই। ওইখানে এমন কোনো মোমেন্টস তৈরি হয় না যেটা দিয়ে গোল হবে, বা এমন কোনো মোমেন্টস তৈরি হয় না যে আপনি খুব বিপদে বা ট্রাভেলে পড়ে গিয়েছেন। সো এই ধরনের কিন্তু একের পর এক কিন্তু আপনি ডার্টি ফুটবল খেলছেন, বাট ইজ ভেরি আনফর্চুনেট এটা আপনার টিমের কোনো হেল্পে আসেনি। সো এই ধরনের ফুটবল খেলে আমার কাছে এটা কি আর্জেন্টিনার সাথে যায় কিনা এই ফুটবলেই? না, এটা আমি তো বললাম যে অবশ্যই যায় না, বাট টিম অ্যাগেনস্ট স্পেন আপনার এই ধরনের কিছু এপিয়ারেন্স দেখাতেই হবে, বিকজ তাদের সাথে আপনি সলিড ফুটবল খেলে বা বিল্ড ফুটবল খেলে কখনোই পারবেন না। ইভেনচুয়ালি ইংল্যান্ডের সাথেও কিন্তু সেটা করে পারতেন না। ইংল্যান্ডের সাথেও যদি দেখেন এই সিমিওনিকে নামানো হয়েছে এবং সিমিওনি যেভাবে ফিজিক্যাল এপিয়ারেন্স দেখিয়েছিল, সেখানে কিন্তু আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড কিন্তু একটা সময় তাদের ভিতর ভিত ধরেছিল, হ্যাঁ, তারা কিন্তু একটু ভয় পাচ্ছিল। হ্যাঁ, বিকজ এইটাই কিন্তু পরবর্তী সময় তাদের জন্য কিন্তু কাল হয়ে গেছে, এবং তারা গোল কনসিড করার পরে তারা কিন্তু সবাই একদম লো ডিফেন্ডিংয়ে চলে গিয়েছে, যেটা আর্জেন্টিনার জন্য খুব সুবিধা হয়েছে। সো আমি বলবো যে ম্যাচ রিড করে যদি খেলতো আর্জেন্টিনা, আমার কাছে মনে হয় যে আরও কিছুটা কম্পিটিটিভ করতে পারতো। এবং আমরা দেখেছি যে স্প্যানিশদের আসলে সব মানে পুরস্কার তারাই আসলে নিয়ে গেছে, শুধু Right. বিশ্বকাপ ট্রফিটা নেয়নি। সেই জায়গায় আসলে আক্ষেপটা লিওনেল মেসির থেকেই যাবে, কারণ সিলভার বল বলেন, সিলভার বুট বলেন, আসলে সেটা আসলে গিয়েছে। এই আক্ষেপটা নিয়ে আসলে পরবর্তী বিশ্বকাপটা আমরা আগেই জেনেছি যে তিনি হয়তোবা খেলবেন না, এবং কোপা আমেরিকা খেলার সম্ভাবনা রয়েছে কিনা, সেই জায়গাটাতে আসলে এখনো তিনি ফিট কিনা, এটা নিয়ে আমরা আলোচনা করবো, তবে বিরতির পর। দর্শক, সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পরেই। দেখছেন এখন মাঠে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এমিল ভাই, যেটা বলছিলাম যে লিওনেল মেসি তো আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসলেও আসলে আমরা জানি যে এরপরে বিশ্বকাপটা তিনি খেলতে পারবেন না বা তিনি খেলবেন না। আসলে এইবারে বিশ্বকাপটা মেসির যাত্রাটা বা জার্নিটা আসলে কেমন হলো? শুরুর দিকে আমরা দেখছি গোল্ডেন বুটের যে একটা লড়াইটা, কিলিয়ান এমবাপ্পে, কখনো হল্যান্ড, কখনো আবার কেনের সাথে তার লড়াইটা হয়েছিল। আমরা যদি একটু দেখি যে এই বিশ্বকাপে আসলে তিনি পারফরমেন্সটা কেমন করেছেন, গোল থেকে অ্যাসিস্ট আসলে কয়টা তার নামের পাশে রয়েছে। গোল তিনি এখন পর্যন্ত 8টা গোল রয়েছে তার, অ্যাসিস্ট তিনি করেছেন 4টা। প্রত্যাশিত গোলের যে সংখ্যাটা সেটা 5.28 রয়েছে। সফল ড্রিবলিং তিনি 28টা করেছেন, ট্যাকেল করেছেন 11টি, এবং সফল পাস তার রয়েছে 81.66%। এইটা লিওনেল মেসি, আসলে স্কালোনিও বলছিলেন যে এবারে বিশ্বকাপটা হারলেও লিওনেল মেসিকে আসলে কোনোভাবে সেইভাবে পরিমাপ করা যাবে না। না, আমার কাছে যেটা মনে হয়, আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, 2022 ওয়ার্ল্ড কাপে যে লিওনেল মেসিকে আমরা দেখেছিলাম, তার থেকে বেশি শার্প আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে ছিল তার পারফরমেন্স শার্প। ইভেনচুয়ালি যে গোল্ডেন বুটের কথা বলের কথা বলছেন, ইটস ভেরি আনফর্চুনেট যে এই ট্রফিটা সে পায়নি। হ্যাঁ, বিকজ এটা অন্যতম দাবিদার, মানে গোল্ডেন বুট না বল, আচ্ছা বল যেটা রড্রি পেয়েছে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। মানে এটা আমি কোনোভাবেই এটা রড্রির হাতে দেখছি না, এটা আমি দেখেছিলাম যে লিওনেল মেসি পাবে, বিকজ সারা দলের প্লেয়াররা কিন্তু গোল্ডেন বল পায়। হ্যাঁ, বিকজ 2014 সালে সে পেয়েছে, এবং যে ইম্প্যাক্টফুল পারফরমেন্স আর্জেন্টিনাকে দেখিয়েছে থ্রু অফ দ্য টুর্নামেন্ট, ফাইনালে আসা পর্যন্ত আপনি যদি দেখেন তার কন্ট্রিবিউশন সব থেকে বেশি ছিল। হ্যাঁ, সো একটা দল যখন ফাইনালে একা টেনে নিয়ে আসবে, তো অবশ্যই সে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারটা পাবে। তো সেখানে রড্রি আসলে কীভাবে দিল, ফিফা এই কাজটা কীভাবে করলো, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে। রড্রির একটা অ্যাসিস্ট নাই, একটা গোল নাই, তার কোনো কন্ট্রিবিউশন নেই, সে শুধু কিছু পাস, আপনার সাকসেসফুল কিছু পাস হয়তো ডিস্ট্রিবিউশন করেছে, সেইটা দিয়েও তো আপনি কখনো একটা দলের আপনি গোল্ডেন বল পাওয়ার যোগ্যতা আপনি অর্জন করতে পারেন না। সেখানে আমি বলবো যে মেসির সাথে এটা ডিসাইড করা হয়েছে, এবং মেসির সাথে এটা একদম আমি বলবো যে অন্যায় করা হয়েছে, বিকজ যে আপনি স্টার্ট এখানে দেখাচ্ছেন 8 গোল 4 অ্যাসিস্ট, প্রত্যাশিত গোল 5.28, সফল ড্রিবলিং 28, ট্যাকেল 11, 82% অলমোস্ট আপনার আর সফল পাস। তো এখান থেকে এইটা তো যেটা বলবে সারা পৃথিবীর সবাই, যে যারা ফুটবল এক্সপার্ট, তারা কিন্তু মেসিকে নিয়ে কিন্তু আপনি এই ওয়ার্ল্ড কাপে যদি দেখেন আলাদা আলাদা কিন্তু বক্তব্য দিয়েছে যে তার পারফরমেন্স শার্প কতটা আরও বেড়েছে লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে। হ্যাঁ, বিকজ সে যেভাবে দলকে টেনে নিয়ে গেছে বা ক্রুশাল মোমেন্টে যেভাবে গোল করছে, প্রথম 2 ম্যাচেই সে 5 গোল করেছে, ভাবা যায়। বাট এই ওয়ার্ল্ড কাপের শুরুতে আমরা ধরে নিয়েছিলাম যে 39 ইয়ার্সের একজন লোক আসলে এই ওয়ার্ল্ড কাপ কীরকম করবে, গেম টাইম পাবে কিনা, কতক্ষণ খেলবে। বাট যদি দেখেন লাস্ট 5টা ম্যাচে প্রত্যেকটা ম্যানই সে মাঠে ছিল।
লাস্ট 4টা ম্যাচে, এই ম্যাচে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের আগে লাস্ট 120 মিনিট 2টা ম্যাচ খেলেছে, 90 প্লাস 100 মিনিট করে আরও 2টা ম্যাচ খেলেছে। সো তার ভিতরে কিন্তু কখনো ক্লান্তি দেখা যায়নি। ইভেনচুয়ালি মোর এফেক্টিভ ছিল, ম্যাচ ইনভলভমেন্টে মোর এফেক্টিভ ছিল আর্জেন্টিনা দলের হয়ে। সো মেসিকে নিয়ে তো আমি কি বলবো যে মেসি এবং আসলে এমিল ভাই, লিওনেল মেসি অবশ্যই সেরা এবং শুরু থেকে বলা হচ্ছিল যে তিনি ছাড়া আসলে গোল করার কেউ নেই আর্জেন্টিনার। স্কালোনিও আছে প্রেস কনফারেন্স সেটাই বলছিল যে এই দলটাকে আসলে নতুন করে সাজানো, নতুন করে এটা কষ্টসাধ্য হয়ে যাবে। এই আর্জেন্টিনা ম্যাচটা মানে এই সফর শেষে বা এই যাত্রাটা শেষে আর্জেন্টিনা আসলে কি করলো, ফরওয়ার্ডরা আসলে কেমন করলো, সেটা একটু যদি এই ম্যাচের পর আমরা একটু দেখতে চাই। স্পেন এবং আর্জেন্টিনার যে মুখোমুখি ম্যাচে আর্জেন্টিনার ফরওয়ার্ডরা কি করলেন আসলে সেটা যদি আমরা একটু দেখতে চাই। লিওনেল মেসি সবার উপরেই স্বাভাবিকভাবে নাম থাকবে, বল টাচ তার রয়েছে 54, গোল রয়েছে 0, অ্যাসিস্ট তার 0, মোট শট তিনি 1টি নিয়েছেন, গোলমুখে তার কোনো শট নেই। হুলিয়ান আলভারেজ রয়েছেন 29 বার বল টাচ করেছেন এই ম্যাচে, তারও কোনো গোল নেই, কোনো শট নেই। সিমিওনে আছেন, বল টাচ 28 বার করেছেন, তারও একই অবস্থা, মোট শট তারও একটা, মানে 2টা শট নেওয়ার মধ্যে লিওনেল মেসি এবং সিমিওনে নিয়েছেন, এবং নিকো গঞ্জালেস বল টাচ 17 বার করেও কোনো পারফরম্যান্স নেই। আমরা যদি বিপরীতে স্পেনেরটা দেখি, ইজ ভেরি আনফরচুনেট। আপনি বলছিলেন শুরু থেকে যে একদম একটা ফাইনাল খেলা, এইগুলি করে আপনি কিভাবে ম্যাচ জিতবেন এবং একটা মানে ব্যাক টু ব্যাক ফাইনালে আসা দল আসলে কিভাবে এই ধরনের পারফরম্যান্স করে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা যদি স্পেনেরটা দেখি, লামিন ইয়ামাল বল টাচ করেছেন 87 বার এবং তার কোনো গোল নেই, তবে অ্যাসিস্টও তার নেই। মোট শট তিনি 4টা নিয়েছেন, 2টি গোলমুখী শট ছিল, সেটা শুরু থেকে তিনি যেভাবে আক্রমণাত্মক ফুটবলটা খেলেছিলেন। নিকো উইলিয়ামস তিনি 42 বার বল টাচ করেছেন, তার গোল নেই কোনো, তবে অ্যাসিস্ট তিনি 1টি করেছেন, 3টি শট নিয়ে গোলমুখে তার শট রয়েছে। বাট নিকো উইলিয়ামসের যেটা হলো যে নিকো উইলিয়ামস কিন্তু সাব হিসেবে নেমেছে, এবং আগের ম্যাচও আমরা এইভাবেই দেখেছি তার কিন্তু পারফরম্যান্স ভেরি ইম্প্যাক্ট। আপনি দেখেন কত মিনিট, বেশি কিন্তু গেম টাইম ছিল না, 30 বা 35 মিনিটসের মতো করেছে, তার ভিতরে সে 42টা টাচ করেছে, অ্যাসিস্ট করে ফেলেছে, ইভেন্চুয়ালি মোট শট 3টা, গোলমুখে 2টা। সো এই ইম্প্যাক্টফুল পারফরমেন্সই কিন্তু আসলে আর্জেন্টিনাকে অনেক পিছিয়ে দিয়েছে। এরা তো ম্যাচ জেতার পেছনে আমি বলবো যে এই পারফরমেন্সই কিন্তু আমি বলবো যে স্পেনকে অনেক এগিয়ে রেখেছিল। আচ্ছা, মিকেল ওয়ারজাবাল তাকে পরবর্তীতে আসলে উঠিয়ে নিয়েছিলেন কোচ দে লা ফুয়েন্তে, 25 বার তিনি বল টাচ করেছিলেন, তারও কোনো গোল বা অ্যাসিস্ট নেই। তিনি মোট শট একটা এবং গোলমুখে তার একটাই শট ছিল। এবং ফেরান টরেস বল টাচ তিনি 22 বার করেছিলেন, পরবর্তীতে তিনি বদলি নেমে গোল তার একটি রয়েছে, যে গোলটি দিয়ে আসলে স্পেন শিরোপাও জিতেছে। 3টি মোট শট ছিল এবং 2টি আসলে গোলমুখে শট ছিল। এই জায়গায় আসলে আপনি যেটা বলছিলেন যে আর্জেন্টিনার এরকম পারফরমেন্স আসলে কখনোই কোনোভাবেই আসলে কাম্য নয়, মানে হতাশার জায়গাটা আপনি বলছিলেন যে 3 ডিপার্টমেন্টে আসলে ফেল করে গেছে। মূল ডিপার্টমেন্টটা তো অবশ্যই ডিফেন্ডারদের, তারা আমরা দেখছি যে 4-4-2-এ খেলেছে, তবে সেই জায়গাতে কেন এমিলিয়ানো মার্টিনেজকে আসলে সব বাধা, মানে সবগুলো গোল সামলাতে হয়েছে? ডিফেন্ডাররা কি করলো তাহলে? মেইন ফ্যাক্ট হলো ডিফেন্ডারদের তো কাজের আগে আরেকটা ডিফেন্সিভ অর্গানাইজেশন ছিল মিডফিল্ড ডিফেন্ডিং। আপনি যখন মিডফিল্ড ডিফেন্ডিংয়ে যখন আপনি ফেল করবেন, তখন একের পর এক আপনার বাধাটাকে সামাল দেবে, অবশ্যই ডিফেন্স। সো ডিফেন্সের উপরে একের পর এক কিন্তু বাধা আসতেছিল, একের পর এক দেখবেন যে অ্যাটাক হচ্ছিল। সো এই ডিফেন্স লাইন একটা সময় এই বাধাগুলি ফেস করতে গিয়ে তারা তাদের অর্গানাইজেশন কি করেছে, হ্যাঁ, তাদের অর্গানাইজেশনে তারা বারবার ভুল করেছে, হ্যাঁ, বিকজ আপনার স্পেন তো কিন্তু এমন না যে শুধু সেন্ট্রালি অ্যাটাক করেছে, তারা ফ্রিকুয়েন্টলি সেন্ট্রালি উইং থেকে লং বল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু তারা আসলে অপারেট করেছে অ্যাটাকগুলি। তো সেইটা করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সিভ অর্গানাইজেশনে প্রচুর ফাঁকফোকর তৈরি হয়েছে, যার কারণে আপনি যে স্টারটা দেখালেন অনেকেই কিন্তু অনেক ধরনের চান্স তৈরি করে ফেলেছিল। আনফরচুনেট তাদের গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ। এমিলি ভাই, আমরা গোলরক্ষকদের পারফরম্যান্স নিয়ে কথা বলবো, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরেই। দেখছেন এখন মাঠে। এমিলি ভাই, যেটা বলছিলাম যে গোলরক্ষকদের অবদান আসলে সবচেয়ে বেশি, এবং আমরা উনাই সিমনের যেই পুরস্কারটা দেখেছি, একদম পারফেক্ট হাতে হয়তো পারফেক্ট যে ইয়াটা গিয়েছে, গ্লাভসটা গিয়েছে, সেটা হয়তো বা সবচেয়ে বেশি, আপনিও একমত হবেন। আমরা উনাই সিমনের যে পারফরমেন্সটা সেটা একটু দেখি। সেভ করেছেন 14টা 8টি ম্যাচে, গোল হজম 1, ক্লিন শিট তিনি 7টা ম্যাচেই তিনি রেখেছেন, এবং পেনাল্টি এলাকার ভিতরে তার পারফরমেন্স ছিল 120, বাইরে ছিল 93, সেভের হার তার 91.7। এটা মনে হয় বিশ্বকাপের রেকর্ড করেছেন এই সেভের হারটা। আপনি ভাবা যায় মানে 8টা ম্যাচে মাত্র একটা গোল কনসিড করেছে, চিন্তা করা যায় সেই দলটা চ্যাম্পিয়ন হবে না কে হবে, আপনি আমাকে বলেন। এবং এই বিশ্বকাপে আসার আগে কিন্তু এই উনাই সিমনকে খেলাবেন কিনা দে লা ফুয়েন্তে অনেক পরিসংখ্যান ছিল। এটা তো আমরা ধরে নিয়েছিলাম যে ডেভিড রায়াকে স্টার্ট করাবে, বিকজ রায়া আর্সেনালে যেভাবে খেলে আসছিল
বেঞ্চে বসা একজন গোলরক্ষককে দিয়ে রাইট না, ডেভিড রায়াকে দিয়ে কিন্তু এক্সট্রা, বিকজ ডেভিড রায়া তাদের প্রথম চয়েস ছিল, বাট উনাই সিমন কিন্তু আপনার কনসিস্টেন্সি ছিল। ইউরোর ফাইনাল যদি দেখেন বা ইউরো কাপটা দেখেন, সেখানে কিন্তু উনাই সিমন দুর্দান্ত খেলেছে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলি কিন্তু সব উনাই সিমন খেলেছে। উনাই সিমন ইজ ভেরি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ওই কারণে আমার মনে হয় যে তাকে সুযোগটা দিয়েছে এবং সেই পুরো সুযোগটা কিন্তু সে কাজে লাগিয়েছে। আদারওয়াইজ দেখেন 8 ম্যাচে মাত্র একটা গোল কনসিড করেছে, 7টা ক্লিন শিট, মানে এটা ভাবা যায়। সো এই দলটার তো স্ট্রেংথ আসলে কত উপরে লেভেলে, সেটা তো আসলে তারা এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছে। হ্যাঁ, বিকজ আপনি যদি দেখেন উনাই সিমনকে কিন্তু তেমন কোনো বড় ধরনের অ্যাটাক ফেস করতে হয়নি, বিকজ তাদের ডিফেন্সিভ এবং মিডফিল্ড অর্গানাইজেশন এত কম্প্যাক্ট ছিল যে উনাই সিমনকে থ্রু আপ দ্য টুর্নামেন্ট তেমন কোনো বড় ধরনের চান্স তাকে ওইভাবে ফেস করতে হয়নি। সো হি ইজ ভেরি মাচ লাকি যে সে এত সলিড একটা টিম স্কোয়াড নিয়ে আসলে ম্যাচ খেলছে। এমনি ভাই অসংখ্য ধন্যবাদ। এবং বিশ্বকাপটা আপনাদেরও চোখের ঘুম আসলে হারাম করে দিয়েছিল, তবে সবশেষ আসলে 16 বছর পর স্পেনের যেভাবে আসলে শিরোপা পুনরুদ্ধার, সেটা নিশ্চয়ই আসলে আপনাদেরকে স্বস্তি দিবে যদি আর্জেন্টিনার যে পারফরমেন্সটা আমরা দেখেছি সেখানে আসলে তারা যদি কোনোভাবে আসলে পেনাল্টি শুটআউটে বল মানে শিরোপা নিয়েও যেত, হয়তো বা স্বস্তিটা দিত কিনা সেখানেও আসলে আনন্দটা আসলে ওইভাবে আপনারা পেতেন না। এমনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। দর্শক, এখন জানিয়ে দিতে চাই আজকের কুইজ। সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন কে? এ লিওনেল মেসি, বি দিনোজভ, সি ইকার ক্যাসিয়াস এবং ডি জিনেদিন জিদান। আপনার উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EHON স্পেস QZ স্পেস 40A অথবা বি অথবা সি অথবা ডি। আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা বিমান এয়ার টিকিট, এবং হোটেল রেনেসার পক্ষ থেকে থাকছে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।